আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের সাথে আজকে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাসে উপস্থিত হয়েছি। আমার ঢাকা কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করি তোমরা সবাই আমার আজকের এই ক্লাসে উপস্থিত আছো। তো আমরা আজকে কি পড়বো দেখে নেই। ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম গত ক্লাসে আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা কি পড়ব দেখো, বোটানিক্যাল নোমেনক্লেচার আইসিবিএন। তোমাদের সিলেবাসে আছে কি বোটানিক্যাল নোমেনক্লেচার এবং আইসিবিএন। তোমরা জানো ট্যাক্সোনমির কোড কত? 202। বোটানিক্যাল নোমেনক্লেচার সেটা হচ্ছে কি যে উদ্ভিদের নামকরণ। এই বিশ্বে প্রতিটা জিনিসেরই কি আলাদা করে নাম আছে। নাম দ্বারা আমরা কি করি, যে কোনো একটা জিনিসকে সহজে চিনতে পারি বা আইডেন্টিফাই করতে পারি নাম দ্বারা। প্রত্যেকটা জিনিসের যেমন আলাদা নাম আছে, উদ্ভিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না, প্রত্যেকটা উদ্ভিদের আলাদা নাম আছে। তো আবার নাম নিয়ে বিভিন্ন ধরনের জটিল নাম যেমন আছে, নাম নিয়ে আবার বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে। তো আবার রয়েছে বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন অঞ্চলে তারতম্য, তারপর হচ্ছে ভাষার তারতম্য, এরকম বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে। যেমন একই উদ্ভিদের অনেকগুলো নাম যেমন রয়েছে, তেমনি একাধিক নামও একই উদ্ভিদের ক্ষেত্রে একাধিক নাম যেমন রয়েছে, তেমনি একাধিক নাম বিভিন্ন উদ্ভিদ, একই নাম বিভিন্ন উদ্ভিদের বা একই নাম যেমন বিভিন্ন উদ্ভিদের বা বিভিন্ন নাম একই উদ্ভিদের রয়েছে। তো এই ধরনের ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে রাইজোফোরা, যেটা সুন্দরবনে গর্জন নামে পরিচিত। সেই একই গাছ গর্জন চিরাগাঙের ডিপ্টারোকার্পাস বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, তো দুইটা এই যে দেখো, একটা অঞ্চল ভিত্তিক একটা কি অঞ্চলের জন্য বাংলাদেশেরই দুইটা অঞ্চল, একটা সুন্দরবন, একটা কি চট্টগ্রাম, দুইটা জায়গায় একই উদ্ভিদের দুইটা নাম। আর সহজ করে বলি, আমরা যে সবজি খাই, যেমন হচ্ছে ঢেঁড়সের কথা বলি, কোন কোন জায়গায় কি বলে, ভেন্ডি বলা হয়, আমকে বলা হয় ইক্ষু, তারপর হচ্ছে বা কুষার বা গ্যান্ডারি, বরবটিকে বলা হয় কি লুপ্তা বলা হয়। তো এরকম বিভিন্ন ধরনের অঞ্চল ভিত্তিক তারতম্য রয়েছে। তো এই ধরনের তারতম্যের ফলে কি হয়, যে এক ধরনের বিশৃঙ্খলা হতে পারে, বা হচ্ছে যে একটা যেটা যে একটা নামের যে একটা বৈষম্য বা বলো যে নাম যে না জানার যে একটা বিশৃঙ্খলা, সেই লক্ষ্যে যে সেটার জন্য কি করা হয়েছে, যে উদ্ভিদের একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নামের ব্যবস্থা করা হয়েছে, যেটা কিনা আইসিবিএন স্বীকৃত, যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইসিবিএন দ্বারা উদ্ভিদের, আইসিবিএন কি করে, উদ্ভিদের একটা লিখিত একটা দলিল নামকরণের। হ্যাঁ, তো উদ্ভিদের ক্ষেত্রে যেটা বললাম যে নামের কথাটা বলছি, যে সেই নামের হচ্ছে যে উদ্ভিদের যে বিভিন্ন ধরনের নামের অঞ্চল ভিত্তিক যে ইয়ার জন্য, এই ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য উদ্ভিদের একটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে নাম প্রদান করা হয়ে থাকে, যেটা কিনা আইসিবিএন কি যে নিয়মটা নিয়ম বা নিয়মের যে নীতিগুলো বা নিয়ন্ত্রণ করে থাকে নামের নামকরণের, সেটা আইসিবিএন করে থাকে। আইসিবিএন লিখিত একটা দলিল এটা। তো যেটা বলছিলাম যে নোমেনক্লেচারের ক্ষেত্রে একটা সময় প্রায় 18 দশক মানে অষ্টাদশ শতক পর্যন্ত উদ্ভিদের নামের অনেকগুলো নাম কি ছিল, একাধিক পদ দ্বারা উদ্ভিদের নাম গঠিত ছিল। সেই সময়ে উদ্ভিদের নাম যে নামগুলো ছিল সেগুলোকে বলা হয় কি পলিনোমিয়াল নোমেনক্লেচার, বহুপদী। নামগুলো কি ছিল, অনেকগুলো পদ দ্বারা গঠিত ছিল। পরবর্তীকালে যখন আচ্ছা, এই বহুপদীর ক্ষেত্রে বলছি যে একটা সময় উদ্ভিদের কি প্রায় অষ্টাদশ শতক পর্যন্ত ছিল, উদ্ভিদের নামকরণ কি করা হয়েছিল, নাম বহুপদ ছিল অনেকগুলো পদ দ্বারা। 1623 সালে ক্যাসপার বহিন আমার কথা আমি আগেও বলেছি, যখন আমি শ্রেণীবিন্যাসে ইতিহাস পড়িয়েছিলাম তখন বলেছি ক্যাসপার বহিন একজন উদ্ভিদ বিজ্ঞানী। তিনি কি করেছে, 1623 সালে সর্বপ্রথম কিছু উদ্ভিদের দুইটা পদ দ্বারা গঠিত নাম প্রদান করেছিলেন। কিন্তু পরবর্তীকালে 1753 সালে, হ্যাঁ পরবর্তীকালে 1753 সালে, তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস পরবর্তীকালে 1753 সালে ক্যারোলাস লিনিয়াস বহু সংখ্যক
প্রায় ৬,০০০ প্রজাতির উদ্ভিদের বৈজ্ঞানিক নাম প্রদান করেছেন, যেটা দ্বিপদ নামকরণ, দুইটা পদ দ্বারা গঠিত একটা নাম প্রদান করেছে এবং একটা বইয়ে সেটা প্রকাশিত হয়েছে। কোন বইটাতে? স্পিসিস প্ল্যান্টারাম নামক বইতে। স্পিসিস প্ল্যান্টারাম নামক বইতে সর্বাধিক সংখ্যক প্রায় ৬,০০০ প্রজাতির উদ্ভিদের বৈজ্ঞানিক নাম প্রদান করেছে কে? ক্যারোলাস লিনিয়াস। সেই কারণে ক্যারোলাস লিনিয়াসকে কিন্তু দ্বিপদ নামকরণের প্রবর্তকও বলা হয়। এবং হচ্ছে কি, ক্যারোলাস লিনিয়াসের আরেকটা পরিচিতি হচ্ছে, ওনাকে কি বলা হয়? আধুনিক শ্রেণীবিন্যাস তত্ত্বের জনক বলা হয় কাকে? ক্যারোলাস লিনিয়াসকে। এই ক্যারোলাস লিনিয়াস কি করেছেন? যে সর্বপ্রথম সার্থকভাবে প্রায় ৬,০০০ প্রজাতির উদ্ভিদের বৈজ্ঞানিক নাম প্রদান করেছে। কোনটা? কিভাবে? দুইটা পদ দ্বারা গঠিত নাম প্রদান করেছে। এই যে দুইটা পদ দ্বারা গঠিত নাম, সেটাকে বলা হয় দ্বিপদ নাম। এবং হচ্ছে এটাকে বলা হয় বাইনোমিয়াল কি নোমেনক্লেচার। এর আগে কি ছিল? উদ্ভিদের নাম পলিনোমিয়াল নোমেনক্লেচার ছিল। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা, বা বোর্ড দেখতে পাচ্ছ? একটু না দেখতে পেলে একটু ইয়ে করো, জানিও। বাইনোমিয়াল নোমেনক্লেচার প্রথম কে করেছে? ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ বিজ্ঞানী। ওনাকে বলা হয় দ্বিপদ নামকরণের প্রবর্তকও বলা হয় ওনাকে। আচ্ছা, এটা কেন দ্বিপদ? তাহলে দ্বিপদ নামকরণটা কি? যেটা বলেন যে দ্বিপদ নামকরণে আবার কতগুলো নিয়ম আছে, বা কি যে ক্যাটাগরি, মানে যেভাবে করা হয় দ্বিপদ নামকরণটা, দুইটা পদ দ্বারা গঠিত নাম হবে। এবং হচ্ছে কি, এটা প্রথম অক্ষর থাকবে জেনাস, যেটাকে বলা হয়, যেটা হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে গণ, এবং পরের অংশ যেটা, সেটা হচ্ছে কি স্পিসিস। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে প্রথম অংশ, দুইটা পদ দ্বারা গঠিত। এই নামটা হচ্ছে দ্বিপদ নামকরণ। এটা কি আমের বৈজ্ঞানিক নাম, তাই না? তোমরা সবাই জানো। তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা দুইটা অংশ দেখছো। তো এইটা দ্বিপদ নামকরণের মধ্যে হচ্ছে কি দুইটা অংশ থাকবে, দুইটা পদ দ্বারা গঠিত হবে নামটা। এবং প্রথম অংশটা হচ্ছে গণ, তারপর দ্বিতীয় অংশটা হচ্ছে কি স্পিসিস, জেনাস এবং স্পিসিস। প্রথম অংশটা গণকে বলা হয় বিশেষ্য, এটা হচ্ছে স্পিসিস অংশটা হচ্ছে বিশেষণ। যদি এই নামটা হাতে লেখা হয়, তবে সেক্ষেত্রে কি হবে? প্রতিটা অংশ জেনাসের নামের নিচে কি আন্ডারলাইন দিতে হবে, এবং স্পিসিসের নামের শেষে দাগ দিতে হবে, ঠিক আছে? আর যদি ছাপানো হয়, তবে সেক্ষেত্রে ইটালিক হরফে এটাকে লিখতে হবে। আরেকটা জিনিস, এইটা হচ্ছে কি, এই নাম অনেক সময় কি হয়, যে নাম বৈজ্ঞানিক নাম যখন প্রদান করা হয়, অনেক বিজ্ঞানীরা কাজ করছে প্রতিনিয়ত, নিত্য নতুন নতুন উদ্ভিদ তারা সম্পর্কে জানাচ্ছে আমাদেরকে। তো এই আন্তর্জাতিক নিয়ম অনুসারে উদ্ভিদের নামের শেষে, বৈজ্ঞানিক নামের শেষে কি একটা বৈজ্ঞানিকের যিনি নাম প্রদান করেন, তার নাম সংক্ষেপে লেখা হয়। হ্যাঁ, সেটাকে কি সংক্ষেপে, ধরো এখানে কি লিখেছি? এল লিখেছি। হ্যাঁ, এলতে হচ্ছে লিনিয়াস। উনি কি করেছে? এই নামটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকাটা লিনিয়াস প্রদান করেছে, যার জন্য ওনার নামের আদ্যাক্ষর সংক্ষেপে এল দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে দ্বিপদ নামকরণের কি নিয়মাবলী। এবার আসো আইসিবিএন। আইসিবিএনটা কি? আইসিবিএন নিয়ে সবসময় কোশ্চেন আসে। আইসিবিএন নিয়ে বর্তমানে আইসিবিএন কে কি বলা হয়? এটা অনেকেই হয়তো জানো না। আইসিবিএন এর নামটা চেঞ্জ হয়েছে। উদ্ভিদের আমরা শ্রেণীবিন্যাস পড়ছি, শ্রেণীবিন্যাস পড়ানোর সময় প্রথম দিকে বলেছি, তোমরা নিশ্চয় মনে আছে তোমাদের, শ্রেণীবিন্যাসের একটা মূল নীতি বা মৌলভিত্তি বলো, বা হচ্ছে একটা উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদের একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা নাম প্রদান করা, যেটাকে বলা হয় নোমেনক্লেচার, যে নামকরণ। উদ্ভিদের একটা নাম প্রদান করতে হবে, হ্যাঁ, আন্তর্জাতিক নিয়ম অনুসারে। তো সেই লক্ষ্যে হচ্ছে কি
উদ্ভিদের এই যে 5 লক্ষাধিক বিভিন্ন প্রজাতির উদ্ভিদের যে বিভিন্ন ধরনের গঠন বৈশিষ্ট্যে আকার আকৃতিতে বিভিন্নতা বা বৈচিত্র্যতা রয়েছে এবং তাদের নামেরও রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্নতা। তো এই নামকরণে যাতে কোনো প্রকার জটিলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু উদ্ভিদের জন্য কি করা হয়েছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নাম প্রদান করেছে, যেটাকে আমরা বলি উদ্ভিদতাত্ত্বিক নাম বা বোটানিক্যাল কি নাম বলা হয়, বা সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক, আমরা বলতে পারি বৈজ্ঞানিক নাম বলি, তাই না? যে উদ্ভিদতাত্ত্বিক নাম বা বৈজ্ঞানিক নাম বলে সায়েন্টিফিক নেম, যে নামটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো সেই লক্ষ্যে উদ্ভিদ বিজ্ঞানীরা কি করেছে যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে বিভিন্ন সম্মেলন, অনেকগুলো সম্মেলন হয়েছে এ পর্যন্ত, প্রায় 19টি সম্মেলন হয়েছে। সেই 19টি সম্মেলনে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সম্মেলনে কিছু না কিছু কি হয়েছে যে নীতি প্রণীত হয়েছে। এই সবগুলোরই ধারাবাহিকভাবে এই কংগ্রেসের সম্মেলনগুলোর ধারাবাহিকভাবে সম্মিলিত ইয়ার ফলে যে আইসিবিএন যে নীতিমালাগুলো সেটা প্রণীত হয়েছে। আইসিবিএন যেটার কিনা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, যেটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইসিবিএন। এটা 2005 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে যে বোটানিক্যাল কংগ্রেসে যে সম্মেলনটা হয়েছে সেখানে হচ্ছে এই আইসিবিএনটা কি প্রণীত হয়েছে। যেটা এর আগে অনেকগুলো সম্মেলন হয়েছে, আমরা হিস্ট্রি যদি দেখি সেটা বলছি। এটা হচ্ছে 2005-এর কি অস্ট্রিয়ায় যে সম্মেলনটা হয়েছিল ভিয়েনাতে, হ্যাঁ সেই সম্মেলনে এটা হয়েছে। পরবর্তীকালে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আইসিবিএনটা কি হয়েছে আইসিএন হয়েছে। আমি এটাতে আসছি, আমি এই আটাতে আসি, তার আগে একটু বলে নিচ্ছি যে আইসিবিএনটা কি করে। এটা শ্রেণীকরণ করে না, এটা নামকরণও করে না, যদিও এটা নামকরণের সাথে কি এটা নামকরণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা কিভাবে, আইসিবিএন এর কাজ হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভিদের নামকরণের লিখিত দলিল। এটা নামকরণের নীতি এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যে বিধিমালা সেটা এটার লিখিত দলিলটা হচ্ছে কি আইসিবিএন। আমি আবারও বলছি, খেয়াল করো যে আইসিবিএন কোনো প্রতিষ্ঠান নয়, হ্যাঁ এটা নাম প্রদান করে না, এটা শ্রেণীকরণও করে না। এটা কি করে, উদ্ভিদের একটা কি করে যে আন্তর্জাতিক যে নিয়ম অনুযায়ী উদ্ভিদের নামকরণের যে নীতিমালাটা সেটা সেই নীতি নিয়ন্ত্রণ করে, নীতিমালা প্রণয়ন করে এবং নীতি এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যে বিধিমালাটা সেটার একটা লিখিত দলিল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা লিখিত দলিল। ঠিক আছে, তো এই আইসিবিএনটা ইতিহাসে যদি যাই যে কিভাবে হয়েছে, এই যে যেটা বললাম যে প্রায় 5.5 লক্ষাধিক বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে, তাদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা, বিভিন্নতা, নামের বৈসাদৃশ্য। তো অনেক সময় দেখা গিয়েছে যে বিজ্ঞানীরা তো নিত্য নতুন গবেষণা করছে এবং নতুন নতুন উদ্ভিদ তারা কি করছে আবিষ্কার করছে এবং তারা কি করেছে এবং উদ্ভিদের নামকরণ করছে। তো একটা সময় দেখা গেল যে বিজ্ঞানীরা অষ্টাদশ শতক পর্যন্ত মানে শতাব্দীর দিকে যে তারা বিভিন্ন সম্মেলনে তারা একমত হলেন যে উদ্ভিদের একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যদি নাম থাকতো তাহলে হয়তো তারা অনেক ধরনের বিশৃঙ্খলা থেকে কি বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হতো। কারণ হচ্ছে কি একই উদ্ভিদের যে বললাম যে একই উদ্ভিদে কি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নাম দিচ্ছিল, আবার বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে একই নাম হয়ে যাচ্ছিল। তো এই যে বিশৃঙ্খলা বা এই যে জটিলতা এটা এড়ানোর জন্য বিজ্ঞানীরা তারা কি করেন সম্মিলিতভাবে আন্তর্জাতিক সম্মেলন করলেন। কোথায় সর্বপ্রথম যে উদ্ভিদ বিজ্ঞানীদের যে সম্মেলনটা হয়েছে সেটা 1867 সালে যে সম্মেলনটা হয়েছে সেটাকে বলা হয় সেটা হচ্ছে প্যারিস কোড। বিভিন্ন এই যে আইসিবিএন এর যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার সেটার পেছনে অনেকগুলো সম্মেলন জড়িত আছে, অনেকগুলো কোড বলা হয়, অনেকগুলো ধারাবাহিকভাবে ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে এটার সাথে প্রায় 19টা এই পর্যন্ত 19টি সম্মেলন হয়েছে এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কোড ছিল এবং প্রত্যেকটা সম্মেলনে আলাদা আলাদা করে কিছু নীতিমালা প্রণীত হয়েছে। সর্বপ্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে 1867 সালে, কত 1867, কোথায় হয়েছে ফ্রান্সের প্যারিসে। ক্যান্ডেলের নাম শুনেছো তোমরা, যাকে ট্যাক্সোনমি শব্দটার প্রবর্তক যিনি ক্যান্ডেল সর্বপ্রথম কি করেছেন সেই সম্মেলনটা কি তার ইয়াতে অর্গানাইজ করেছে, যেটা যে প্যারিসে হয়েছে, যেটাকে বলা হয় প্যারিস কোড। 1867 সালে যেটা হয়েছে সেটাকে সেই কোডটাকে সেই সম্মেলনটা হচ্ছে সেটা হচ্ছে প্যারিস কোড। তো প্যারিস কোডের মধ্যে ছিল যে তারা প্রথম যেহেতু সম্মেলন তাদের ছিল যে কোন সময়টাকে তারা ধরেছে লিনিয়াস পরবর্তী সময়টা থেকে তারা উদ্ভিদের নামকরণটা ধরেছে যে কোন সময় থেকে হবে লিনিয়াসের সময় থেকে, তার আগের গুলো ওনারা কাম করেননি। এরপর এই সম্মেলনে আরেকটা জিনিস হয়েছে যেটা হচ্ছে প্রিন্সিপালস অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিত্তিতে কি নামকরণের নীতিমালাগুলো যাতে গঠিত হয় সেটা সেই লক্ষ্যে তারা নীতি প্রণয়ন করেছে।
আরেকটা জিনিস যেটা ছিল যে রিজেকশন, নাম রিজেকশন বা নেম চেঞ্জের ব্যাপারেও তারা কি নীতিমালার এটা একটা ইয়া ছিল এখানে। আচ্ছা, পরবর্তী সম্মেলনটা হয়েছে 1892 সালে, রচেস্টার কোড যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এরকম অনেকগুলো ছিল, যেটা হচ্ছে যে এরপর হচ্ছে ব্রাসেলস কোড, তারপর হচ্ছে যে ভিয়েনা কোড যেটা 1905, তারপর হচ্ছে আমস্টারডাম কোড, ক্যামব্রিজ কোড। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? দেখো এখানে কয়টা কোডের নাম লিখেছি। প্যারিস কোড, রচেস্টার কোড, ব্রাসেলস কোড, ভিয়েনা কোড, ক্যামব্রিজ কোড, আমস্টারডাম কোড, স্টকহোম কোড। ঠিক আছে, কি দেখাচ্ছে, কয় মিনিট গেছে, বোঝা যাচ্ছে কি হচ্ছে। মিনিট লেখা নাই, লাইভ লেখা আছে। আইতে দেখ কয়টা রিভিউ করতেছে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, 4 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে আইসিবিএন এর যে কোডগুলোর কথা বললাম, যে সম্মেলন হয়েছে 19টি এই পর্যন্ত, সর্বপ্রথম 1867 সালে প্যারিস কোড, তারপর রচেস্টার কোড, ব্রাসেলস কোড, ভিয়েনা কোড, ক্যামব্রিজ কোড, আমস্টারডাম কোড, স্টকহোম কোড। এখানে আমি কটা লিখেছি, যে 7টা লিখেছি। মোটামুটি সপ্তম সম্মেলনের পর এটা প্রায় 5 বছর পর পর, তারপর রেগুলার 5 বছর পর পর সম্মেলনটা হচ্ছে। 1993 সালে জাপানের টোকিওতে একটা সম্মেলন হয়েছে, সেটাকে বলা হয় টোকিও কোড। হ্যাঁ, 1994 সালে। এরপর হচ্ছে যে আমেরিকার মিশৌরিতে একটা সম্মেলন হয়েছে। এরকম করে সম্মেলন হচ্ছে 17তম সম্মেলন, যেটা তোমার হচ্ছে যে 2005 সালে সেই সম্মেলন অস্ট্রিয়ার ভিয়েনাতে যেটা হয়েছে, সেখানে হচ্ছে এই আইসিবিএনটা কি স্বীকৃত হয়েছে। ঠিক আছে, আইসিবিএনটা 17তম সম্মেলনে যে অস্ট্রিয়ার ভিয়েনাতে যেটা হয়েছে 2005। তো আইসিবিএন এর দেখো যে 17তম সম্মেলন অস্ট্রিয়ার ভিয়েনাতে হয়েছে 2005-এ, যেখানে হচ্ছে আইসিবিএনটা স্বীকৃত হয়েছে, যেটা যে আন্তর্জাতিক যে নিয়মাবলীগুলো আছে আইসিবিএন এর, সেটা 2005-এ ভিয়েনা কোড যেটা নাম, সেটা হচ্ছে 17তম সম্মেলনে হয়েছে, সেটা কি আইসিবিএন। পরবর্তীকালে জুলাই 2011, হ্যাঁ, মেলবোর্নে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে যে সম্মেলনটা হয়েছে, অষ্টাদশ সম্মেলনে, সেখানে গিয়ে এটা আইসিএন হয়েছে। আইসিএনটা হয়েছে কি, যে আমি এটা লিখে দিচ্ছি, আইসিএন মানেটা কি, আইসিএন এর পুরোরূপটা কি। মেলবোর্নে গিয়ে এই 2008 পর্যন্ত, 2011-এর আগ পর্যন্ত এই ইয়াটা ছিল কি আইসিবিএন। এখন তোমাদের অনেক সময় আসে যে আইসিবিএন এর নতুন নাম কি, নতুন নাম কি, বা হচ্ছে যে এর আগে কি ছিল, আইসিএন এর পরিবর্তে কি ছিল আইসিবিএনটা, বা আইসিবিএন এর বর্তমান নামটা কি নামে আগে করা হয়। তো আইসিবিএন এর হচ্ছে আইসিএন কি, এটা আগে কি ছিল, উদ্ভিদের ক্ষেত্রে ছিল। তখন কি করা হতো যে শুধুমাত্র এটা কি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, যে উদ্ভিদের নামকরণ। এখন সেই আইসিএনটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ
nomenclature for algae, fungi and plants. ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি আইসিএন। আইসিএন কি হয়েছে? ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর এলজি, ফাঞ্জাই এবং হচ্ছে কি প্ল্যান্টস। আগে কি ছিল? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এই জিনিসটা কিন্তু তোমরা লিখে নাও, ঠিক আছে, যে এটা আসে যে আরসিবিএন এর বর্তমান নাম কি, আইসিএন বা পরিবর্তিত নাম কি। এটা হয়েছে কোথায়? মেলবোর্ন, অস্ট্রেলিয়ার মেলবোর্নে 2011 জুলাইতে অষ্টাদশ সম্মেলনে। পরবর্তীকালে 19তম সম্মেলন, যেটা এখন পর্যন্ত শেষ সম্মেলন, যেটা হয়েছে প্রতি 5 বছর পর পর সম্মেলন হচ্ছে, 7ম সম্মেলনের পর থেকে চীনের শেনজেন প্রদেশে 2017 সালে। ঠিক আছে, এই হচ্ছে প্রায় 19টা সম্মেলনে বিভিন্ন কোড দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতে কি হয়েছে? আইসিবিএন এর এই যে আইসিএন যেটা বললাম যে নতুন নতুন কি নিয়মাবলী কে এটা দ্বারা একটা লিখি। আইসিবিএন হচ্ছে কি নামকরণের নীতি বর্ণয়ন সংক্রান্ত বিধিমালা, একটা লিখিত দলিল। হ্যাঁ, এই হচ্ছে আইসিবিএন। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আসো তাহলে আইসিবিএন কি আছে। আইসিবিএন এ 3টা বিভাগ আছে। ঠিক আছে, এটার 3টা ডিভিশন বা বিভাগ। বিভাগ 3টি কি? 3টি বিভাগ আছে। প্রথম বিভাগে কি আছে? নাম্বার 1 এ নীতিমালা। কয়টা? 6টা নীতি বা 6টি প্রিন্সিপালস আছে। কোথায়? আইসিবিএন এর যে 3টা ডিভিশন বা বিভাগ রয়েছে সেই বিভাগে কি রয়েছে? প্রথমটা 3টা ভাগের প্রথম ভাগে রয়েছে, প্রথম বিভাগে 6টি নীতিমালা, দ্বিতীয় বিভাগে আইন সমূহ মানে আইসিবিএন এর আইন, যেটা একটু বিস্তৃত, এটা একটু বিস্তৃত আইন। আর তৃতীয় বিভাগে রয়েছে কোনো ধরনের যদি পরিবর্তন বা পরিমার্জন থাকে, পরিবর্তন বা পরিবর্জন সংক্রান্ত বিধিমালা সংক্রান্ত বিধিমালাগুলো রয়েছে কোডের 3য় বিভাগে। ঠিক আছে, তো 6টি নীতিমালা, আমরা আজকে 6টি নীতিমালা দেখব। তো 6টি নীতিমালা কিন্তু একদম নীতিসিদ্ধ নীতিমালা যেটাকে বলা হয়। তোমরা অনেক সময় প্রায়ই আসে, হ্যাঁ, প্রায় প্রতি বছরই আসে বা 1 বছর পর পর আসে, যেটা যে কোশ্চেন হয় যে 6টি আইসিবিএন এর নীতিগুলো কি কি লিখো। তোমরা অনেকেই ভুলে যাও, যার ফলে কি করো? বানিয়ে লেখার চেষ্টা করো, কিন্তু ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে। তোমরা এটা করবে না। তোমরা নীতিমালাগুলো একদম খুব যেভাবে আছে 6টা নীতিমালা ঠিক সেভাবে তোমরা পড়ে নিবে, মুখস্থ করবে। ঠিক আছে, একেবারে যেটাকে বলে যে মুখস্থ, টু দি পয়েন্ট নীতিমালাগুলো। এটা অরিজিনাল ইয়াটাতে হচ্ছে ইংলিশের প্রিন্সিপালস গুলো আছে, তো সেটা বাংলায় তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি, তোমরা আশা করি লিখে নিবে আর সেটা সেভাবেই পড়বে। আর দ্বিতীয় বিভাগে যেটা প্রথম বিভাগে বললাম কি কোডের 6টি নীতিমালা আছে, দ্বিতীয় বিভাগে আছে কোডের আইনসমূহ। এইটা কিছুটা বিস্তৃত। এই আইনসমূহকে আবার কতগুলো কি অধ্যায় সমূহের কতগুলোকে শাখা সমূহকে অধিশাখা বা সুপারিশমালায় ভাগ করা হয়েছে। ঠিক আছে, প্রথম বিভাগে কি বলেছি? 6টি নীতি আছে। দ্বিতীয় বিভাগে কি আছে? আইন সমূহকে অধ্যায়গুলোকে শাখাগুলোকে অধিশাখা বা সুপারিশমালায় ভাগ করা হয়েছে। আর তৃতীয় বিভাগে রয়েছে কি? পরিবর্তন এবং পরিমার্জন সংক্রান্ত যদি কোনো ইয়া থাকে সেটা হচ্ছে তৃতীয় বিভাগে রয়েছে। আসো আমরা 6টি নীতিগুলো কি কি সেটা একটু দেখি। এক নম্বর নীতিমালা হচ্ছে উদ্ভিদের নামকরণ। তোমরা যারা ক্লাস দেখছো তোমাদের জন্য একটা নির্দেশনা, সেটা হচ্ছে যে যারা ক্লাস দেখছো আজকে রোল নাম্বারটা লিখে দিয়ে যাও। ঠিক আছে, প্রত্যেকেই ক্লাস যারা দেখছো তারা ক্লাসের সাথে রোল নাম্বার এবং নামটা লিখে দাও। ঠিক আছে, কোন ইয়ার সেটা তো জানোই, এটা আমার লেখা লাগবে না। সেকেন্ড ইয়ারের জন্য এটা হচ্ছে তোমাদের আজকে থেকে এটা ইয়ে করবে
যে কারা ক্লাস দেখছো, যারাই ক্লাস দেখবে রোল নাম্বারটা অন্তত লিখে দিয়ে যাবে, রোল আর নামটা। ঠিক আছে? উদ্ভিদের নামকরণ, প্রাণী ও ব্যাকটেরিয়ার উদ্ভিদের নাম 1 নম্বর নীতিতে আছে উদ্ভিদের নামকরণ প্রাণী ও ব্যাকটেরিয়ার নামকরণ থেকে আলাদা হবে। পূর্বে যেভাবেই গণ্য করা হোক না কেন শৈবাল, ছত্রাক, আচ্ছা কি বলেছি যে 1 নম্বর নীতিতে কি আছে, উদ্ভিদের নামকরণ প্রাণী এবং ব্যাকটেরিয়ার নামকরণ থেকে আলাদা হবে। পূর্বে যেভাবেই গণ্য করা হোক না কেন শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদ হিসেবে পরিগণ্য যে কোনো কি উদ্ভিদ হিসেবে পরিগণ্য যে উদ্ভিদের জন্য বা শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদের জন্য এই কোডটা সমভাবে কি হবে যে গণ্য করা হবে, যে কোডটা প্রযোজ্য, মানে উদ্ভিদ হিসেবে পূর্বে যেভাবেই গণ্য করা হোক না কেন শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদ হিসেবে পরিগণ্য বা উদ্ভিদের জন্য এই কোডটা সমভাবে প্রযোজ্য। এই যে শৈবাল এবং ছত্রাক এইটা কিন্তু 2012 সালের আগে ছিল না। ঠিক আছে? এই কথাটা নতুন কথাটা কিন্তু ইনক্লুড হয়েছে, যে কথাটা 2012 সালের আগে কোথাও ছিল না। কারণ হচ্ছে 2011 সালে যে বললাম যে আইসিএন হয়েছে, আইসিবিএনটা, তখন এই শব্দটুকু ইনক্লুড করা হয়েছে এখানে, যে অ্যাড করা হয়েছে যে শৈবাল এবং ছত্রাক কথাটা। ঠিক আছে? 2012 সাল থেকে শৈবাল, ছত্রাক, এর আগে কি ছিল শুধু উদ্ভিদের জন্য এই কথাটা ছিল, এই কোডটা সমভাবে প্রযোজ্য এইটুকু কথাটা ছিল। তোমরা যদি আগের বইগুলো দেখো তবে সেখানে এটাই পাবে। ঠিক আছে? এখন নতুন করে এই কথাটা লিখতে হবে কিন্তু, যে পূর্বে যেভাবে গণ্য করা হোক না কেন শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদের জন্য এই কোড সমভাবে প্রযোজ্য। এটা গেল নাম্বার 1। আমরা নাম্বার 2 তে আসি। ট্যাক্সোনমিক গ্রুপের নামের ব্যবহার নামকরণমূলক প্রতীক দ্বারা নির্ণীত হয়। তোমরা 6টি নীতি যেভাবে আছে ঠিক আমি আবারও বলছি ঠিক সেভাবেই ফলো করবে, ঠিক সেভাবেই লিখবে, বানিয়ে লেখার চেষ্টা করবে না কখনো। নীতি 2, ট্যাক্সোনমিক গ্রুপের নামের ব্যবহার নামকরণমূলক প্রতীক দ্বারা নির্ণীত হয়। এই নামকরণমূলক প্রতীক এটা আমি আলাদা করে আবার তোমাদেরকে পড়াবো যেটা কি জিনিসটা। এটা আইসিবির অনেকগুলো প্রভিশন আছে, সেই প্রভিশনের একটা হচ্ছে নামকরণমূলক প্রতীক, টাইপিফিকেশন বা টাইপ মেথড। ঠিক আছে? এটা হলো 2 নম্বর। এখন 3 নম্বর আসি।
যে কোনো ট্যাক্সোনমিক গ্রুপের নামকরণ প্রকাশনার অগ্রাধিকার ভিত্তিতে হয়। ঠিক আছে, এই যে অগ্রাধিকার বা প্রায়োরিটি, সেটাও আলাদা একটা প্রভিশন, আইসিবিএন এর একটা নিয়মের মাঝে পড়ে, যে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। আমি সেটাও তোমাদেরকে প্রভিশন পড়ানোর সময় পড়াবো। তো এগুলো নীতির মধ্যে, 6টা যে নীতি আছে, এই নীতিগুলোর মধ্যে চলে আসছে টাইপিফিকেশন বা নামকরণমূলক প্রতীক, প্রিন্সিপালস অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিত্তি, এগুলো নীতির মধ্যে আছে। যে কি, যে কোনো ট্যাক্সোনমিক গ্রুপের নামকরণ প্রকাশনার অগ্রাধিকার ভিত্তিতে হয়। ঠিক আছে, এই গেল 3টা নীতি। চতুর্থ নীতি কি? বন্ধ করে দাও তো। নির্দিষ্ট বর্ণনা, অবস্থান ও পদমর্যাদা সহ প্রতিটি ট্যাক্সনের একটি শুদ্ধ নাম থাকবে এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সেটিকে হতে হবে সবার আগে বা সর্বাগ্রে প্রকাশিত। কি বলেছি? নির্দিষ্ট অবস্থান, বর্ণনা ও পদমর্যাদা সহ প্রত্যেকটি কি ট্যাক্সনের কি একটা মাত্র শুধু বৈজ্ঞানিক নাম থাকবে এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সেটিকে হতে হবে সর্বাগ্রে বা সবার আগে প্রকাশিত। এই গেল চতুর্থ নীতি। নীতি কি? আইসিবিএন এর কয়টা নীতি বলেছি? 6টা নীতি বলেছি। পঞ্চম নীতি হচ্ছে উৎপত্তিগত বিষয় বিবেচনা না করে উৎপত্তিগত বিষয় বিবেচনা না করে ট্যাক্সোনমিক গ্রুপের নাম ল্যাটিন ভাষায় হবে। এটা হচ্ছে পঞ্চম নীতি। ঠিক আছে, 5 নম্বর নীতি কি বলেছি? যে উৎপত্তিগত বিষয় বিবেচনা না করে ট্যাক্সোনমিক গ্রুপের নাম ল্যাটিন ভাষায় হবে। যেটা কি একটা প্রকাশনার ক্ষেত্রে মানে নিয়ম, নামকরণের প্রকাশনার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে ল্যাটিন ভাষায় হবে। ঠিক আছে, আর ছাপ্পানো হলে কি বাঁকা করে লিখতে হয়, তাই না? এটা তোমরা বলেছি আগে। আচ্ছা, 6 নম্বর নীতি আসো, যে প্রকাশনা বা প্রকাশিত কোনো সীমাবদ্ধ প্রকাশনার বা প্রকাশিত কোনো সীমাবদ্ধতা না থাকলে বৈজ্ঞানিক নামসমূহ পশ্চাৎ কার্যকরী। এই হচ্ছে আইসিবিএন এর কি 6টি নীতিমালা। ঠিক আছে, কি কি বলেছি? 6টি নীতিমালা। উদ্ভিদের নামকরণ প্রাণী এবং ব্যাকটেরিয়ার নামকরণ হতে আলাদা হবে। পূর্বে যেভাবেই গণ্য করা হোক না কেন, শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদ হিসেবে পরিগণ্য যে কোনো ট্যাক্সোনমির ক্ষেত্রে এই কোড সমভাবে প্রযোজ্য হবে।
নাম্বার 2, ট্যাক্সোনমিক গ্রুপের নামের ব্যবহার নামকরণমূলক প্রতীক দ্বারা নির্ণীত হয়। নাম্বার 3, সেটা হচ্ছে কি যে কোনো ট্যাক্সোনমিক গ্রুপের নামকরণের ক্ষেত্রে কি হয়, অগ্রাধিকার ভিত্তিতে হয়ে থাকে বা প্রিন্সিপালস অফ প্রায়োরিটির ভিত্তিতে হয়ে থাকে। 4 নম্বর নীতিতে আসো, সেটা হচ্ছে কি নির্দিষ্ট বর্ণনা, অবস্থান ও পদমর্যাদা সহ প্রত্যেকটি ট্যাক্সনের কি থাকবে, একটি শুদ্ধ নাম থাকবে এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সেটি হতে হবে কি সবার আগে বা সর্বাগ্রে প্রকাশিত। 5 নম্বরে আসো যে প্রকাশিত বা প্রকাশিত নামের কোনো সীমাবদ্ধতা না থাকলে সেটাকে কি হতে হবে যে আচ্ছা সরি এটা 6 নম্বর। 5 নম্বর হচ্ছে যে বিশেষ উৎপত্তিগত বিষয় বিবেচনা না করে বৈজ্ঞানিক নাম সমূহ কি হবে যে এটা নামের কোনো ল্যাটিন ভাষায় হবে। কোনটা? নাম্বার 5 এ বলেছি কি উৎপত্তিগত বিষয় বিবেচনা না করে, হ্যাঁ, বৈজ্ঞানিক নাম সমূহ কি হবে যে এটা যে ল্যাটিন ভাষায় হতে হবে। ঠিক আছে, কোনো একটা ট্যাক্সোনমিক গ্রুপের নাম অবশ্যই কি ল্যাটিন ভাষায় হতে হবে। আর 6 নম্বর আছে যে প্রকাশিত নামের যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে বৈজ্ঞানিক নামসমূহ কি পশ্চাৎ কার্যকরী। ঠিক আছে, এই হলো 6টা নীতি, যেটা হচ্ছে যে আইসিবিএন এর যে 3টা বিভাগ আছে তার প্রথম বিভাগে এটা আছে। দ্বিতীয় বিভাগে যেটা বললাম যে অনেকগুলো আইন আছে, আইনের কতগুলো শাখা, অধ্যায়, পরিশাখা এরকম রয়েছে, তো সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রভিশন রয়েছে। ঠিক আছে, তো টোকিও কোড যেটা করা হয়েছিল যে 1994 সালে, সেই 1994 সালে আইসিবিএন এর 62টি কি ধারা নির্ণীত করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে আইসিবিএন এর। তো যেটা বলছিলাম যে প্রভিশনের কথা বলছিলাম যে দ্বিতীয় বিভাগে যে আইনগুলো আছে এখানে কতগুলো প্রভিশন আছে। তো গুরুত্বপূর্ণ প্রভিশনগুলো কোনগুলি আজকে হয়তো আলোচনা করা সম্ভব হবে না, আজকে নামগুলো জেনে জানো। একটা হচ্ছে ট্যাক্সা নামকরণ বা নেমস অফ ট্যাক্সা। অথবা নেমস অফ ট্যাক্সা। ঠিক আছে, নাম্বার 2 হতে পারে অনেকগুলো প্রভিশন আছে, টাইপিফিকেশন অথবা প্রতীকীকরণ বা টাইপ মেথড। নাম্বার 3 হচ্ছে পাবলিকেশন অথবা প্রকাশনা। প্রিন্সিপালস অফ প্রায়োরিটি, যেটা বলছিলাম যে প্রাধান্যের নীতি বা অগ্রাধিকার নীতি, প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। হ্যাঁ, তারপর আছে নমিনা কনজারভেন্ডার। সংরক্ষিত নাম, নমিনা কনজারভেন্ডার, সংরক্ষিত নাম, প্রিন্সিপালস অফ প্রায়োরিটি, প্রাধান্যের নীতি বা অগ্রাধিকার নীতি বা পূর্বাধিকার নীতি। আরটা আছে কি নিচে লিখলে বোধহয় দেখা যাবে না, আমি উপরের দিকে লিখছি। নাম্বার 6 হচ্ছে নমিনা কনজারভেন্ডার বলেছি অথর সাইটেশন, নামদাতার নাম উল্লেখ, ওই যেটা বলেছিলাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখেছিলাম যে লিনিয়াসের নাম, যিনি নাম প্রদান করেছে তার নামের শেষে, বৈজ্ঞানিক নামের শেষে নামের একটা অক্ষর লিখে দিতে হয়। ঠিক আছে, অথর সাইটেশন। 7 নম্বর আসো নেম রিজেকশন বা নেম চেঞ্জ। নেম রিজেকশন বা নেম চেঞ্জ এই হচ্ছে আইসিবিএন এর গুরুত্বপূর্ণ প্রবিধান। আমরা এই গুরুত্বপূর্ণ প্রবিধানগুলো পড়বো, তবে আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে। এই প্রবিধান থেকে আইসিবিএন চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে প্রতিবারই কোশ্চেন আসে, পড়তে হবে, আইসিবিএন এর প্রভিশন পড়তে হবে, নীতিমালা পড়তে হবে। নেক্সট ক্লাসে আমরা প্রভিশন পড়বো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আশা করি সবাই ক্লাস থেকে বুঝতে পেরেছো, কিছুটা হলে তোমাদের উপকারে আসবে এই ক্লাসগুলো। আর একটা কথা, যেটা তোমরা যারা ক্লাসে আছো, বিশেষ করে সেকেন্ড ইয়ারের জন্য আমি বলছি, তোমরা ক্লাসে বসে আমার ক্লাসে রোলগুলো লিখে দিয়ে যাবে। ঠিক আছে, যারা ক্লাস দেখবে রোলটা, নিজেদের রোলটা লিখে দিয়ে যাবে, রোল বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে। আর নেক্সট ক্লাসে প্রভিশনগুলো আমি পড়াবো, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।
তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।